আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমাদের আজকের টপিক হলো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। তোমাদের এইচএসসি 25-এর জন্য ওয়ান শট সিকিউ সাজেশন ক্লাস। তোমাদের সাথে আছি আমি মাহমুদুর রেজা। চলো শুরু করা যাক আমাদের আজকের জটিল সংখ্যা চ্যাপ্টার। জটিল সংখ্যাতে আমরা সবাই প্রথমেই দেখি হচ্ছে আমাদের আয় নিয়ে প্রচুর কাজ করতে হয়। তো আসলে আয়ের পরিচয়টা কি? আয়ের পরিচয় হলো আয় আমাদের অবাস্তব বা জটিল মূল নির্দেশ করে। সেটা আসলে কিভাবে করে? দেখো, যখন আমরা এতদিন কি শিখেছি, যদি আমাদের এরকম কোনো একটা ইকুয়েশন থাকে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে সেখানে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান লিখতাম, আর বর্গমূল করে এক্স ইকুয়াল টু আসলে প্লাস মাইনাস ওয়ান লিখতাম। যেহেতু প্লাস ওয়ানের স্কোয়ারও ওয়ান, মাইনাস ওয়ানের স্কোয়ারও আলটিমেটলি ওয়ান। কিন্তু যদি আমাদের ঘটনাটা ঠিক অন্যরকম হতো, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এরকম কোনো ফরম্যাট থাকতো, তাহলে আমরা দেখতাম এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। অর্থাৎ কোনো একটা সংখ্যার বর্গ, দেখো, ঋণাত্মক, যেটাকে আসলে কখনো বাস্তব কোনো সংখ্যা আসলে সম্ভব না। তাই আমরা এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান লিখি। এটা আলটিমেটলি একটা অবাস্তব রূপ, কিন্তু আমরা এক্স ইকুয়াল টু এই অবাস্তব রূপটাকে আসলে সংক্ষেপে আই বলি। তাহলে আমাদের আয়ের পরিচয় কি গেল? আমাদের আয়ের পরিচয় হলো রুট ওভার মাইনাস ওয়ান। ঠিক আছে, তো আমরা এই আই থেকে বেশ কিছু বড় পরিচয় লিখতে পারি। যেমন ধরো এইটাকে যদি আমরা বর্গ করি, তাহলে আই স্কোয়ার লিখতে পারি। আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ানের উপর এই রুটের পাওয়ার স্কোয়ার, তাহলে লিখতে পারি কি আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাই না? একইভাবে আমরা যদি আই কিউব লিখি, তাহলে কি আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার ভ্যালু তো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইন্টু আই মানে আলটিমেটলি মাইনাস আই। এভাবে আমরা আই এর পরিচয় দিয়ে বিভিন্নভাবে আমাদের জটিল সংখ্যাগুলো প্রকাশ করে থাকি। তো ধরো, জটিল সংখ্যা, যে কোনো জটিল সংখ্যা ধরলাম আমরা এ প্লাস আইবি। ঠিক আছে, তো এখানে এ হচ্ছে বাস্তব অংশ, আর এই যে বি হলো অবাস্তব অংশ। তো কোন সংখ্যায় যদি আমরা এমন ভাবে লিখি যে এতদিন যেভাবে লিখতাম জেড ইকুয়াল টু জিরো প্লাস সিক্স আই সাপোজ, আবার জেড টু ইকুয়াল টু ফোর প্লাস জিরো আই। তো দেখো, প্রথম সংখ্যাটার ক্ষেত্রে বাস্তব অংশ শূন্য, মানে কি জেড ওয়ান আসলে পিওর অবাস্তব বা পরি সম্পূর্ণ অবাস্তব। আবার জেড টু এর ক্ষেত্রে অবাস্তব অংশ শূন্য, তাই আমাদের জেড টু জটিল সংখ্যাটা হলো সম্পূর্ণ বাস্তব বা পরিপূর্ণ বাস্তব, পিওর রিয়েল নাম্বার। তো আমাদের জটিল সংখ্যা প্রকাশ করার জন্য মেইনলি এভাবে বাস্তব অংশ প্লাস অবাস্তব অংশ যোগফল হিসেবে লেখা হয়। আমাদের এক্সামের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, সেই একটার অনেক ইম্পর্টেন্ট টপিক হলো রূপান্তর। কেমন রূপান্তর? ধরো, এই যে এইভাবে কোনো ভগ্নাংশে আকার দেয়া থাকে, এখানে বলা থাকে যে বাস্তব এটার বাস্তব অংশ কত। বাস্তব অংশ বের করতে বলে। তো যেহেতু ভগ্নাংশ আকারে আছে, আমরা তো সরাসরি বাস্তব অংশ বা অবাস্তব অংশ এভাবে দেখাতে পারি না। আমাদের আলটিমেটলি এই জায়গায় যেতে হবে, এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। তারপরে দেখতে হবে যে কার আগে আই আই নাই, যেটার আগে আই নাই সেটাই তো আলটিমেটলি আমাদের বাস্তব অংশ, আর যার সাথে সহগ হিসেবে আই থাকবে সেটা আমাদের অবাস্তব অংশ। তো দেখো, এটাকে আমরা যদি এই প্লাস আইবি আকারে রূপান্তর করতে চাই, তাহলে হর আহ, লবে এবং হরের অনুবন্ধীতে গুণ দিতে হবে। এখন অনুবন্ধী কি? যদি ফাইভ মাইনাস থ্রি আই এটা কোনো জটিল সংখ্যা হয়, এটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে ফাইভ প্লাস থ্রি আই। তো চলো অনুবন্ধী জটিল দিয়ে গুণ দিয়ে দিই।
2 plus 3i, 5 plus 3i, তাহলে এটা আমরা এখন গুণ করি। দেখো এটা কি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা সরাসরি আমাদের একটা সূত্রে পড়ে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা 10 আর এখানে আছে হবে, এটা হবে -9, 1 1 প্লাস 21i ডিভাইডেড বাই এটা 25, আর এটা হবে কি +9, তাহলে 25 আর 9 34। তাহলে এইটা ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস 34 প্লাস 21/34i। তাহলে দেখো আই মুক্ত পদ হচ্ছে এটা 1/34, তাহলে আলটিমেটলি কি আমাদের বাস্তব অংশ কত হবে 1/34। একইভাবে আমাদের অবাস্তব অংশ বা জটিল অংশ হবে হচ্ছে 21/34। তো এটা আমাদের আসলে একটা শর্টকাট আছে, শর্ট এমসিকিউ এর জন্য আমরা শর্টকাটটা ইউজ করতে পারি। যেমন কোনো জটিল সংখ্যা যদি এরকম ফরম্যাটে থাকে a প্লাস আই বি ডিভাইডেড বাই a প্লাস আই বি ডিভাইডেড বাই সি প্লাস আই ডি, তাহলে এটার বাস্তব অংশ বা জটিল সংখ্যাটাকে আমরা a প্লাস আই বি আকারে যদি লিখি, তাহলে বাস্তব অংশ a লিখা যায় এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর জটিল অংশ বি ইকুয়াল টু লিখা যায় বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এই দুইটা ফর্মুলা ইউজ করে আমরা এমসিকিউ এর জন্য খুব সহজে অ্যান্সার বের করতে পারি, অথবা সিকিউর জন্য আমাদের অ্যান্সার টেস্ট করার জন্য আমাদের অ্যান্সারটা ঠিক হচ্ছে কিনা সেগুলো টেস্ট করার জন্য বের করতে পারি। তো আমাদের যখন এইরকম সংখ্যা ফরম্যাটে থাকবে 1 2 3 4 এরকম সংখ্যা ফরম্যাটে থাকবে, তখন কিন্তু আমরা ক্যালকুলেটরে বসে সহজে বের করে ফেলতে পারি যে আমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। কিন্তু যখন আমাদের চলক হিসেবে থাকবে, এক্স ওয়াই দিয়ে থাকবে, এ বি দিয়ে থাকবে, পি কিউ দিয়ে থাকবে, অথবা ত্রিকোণমিতিক অনুপাতগুলো দিয়ে থাকবে সাইন এক্স ট্যান এক্স কজ এক্স, ওইগুলোর ক্ষেত্রে আসলে তুমি ক্যালকুলেটরে বসিয়ে দেখার কোনো উপায় নাই। তখন তোমরা কি এই শর্টকাট ইউজ করে সহজে বলতে পারবা যে তোমার অ্যান্সারটা আলটিমেটলি ঠিক হয়েছে না ভুল হয়েছে। যেমন দেখো এখানে একটা আছে, আমাদের একটা ভগ্নাংশ দেয়া আছে 5 প্লাস 12i বাই 3 মাইনাস 4i। তাহলে এটার বাস্তব অংশ আমরা এই শর্টকাট ইউজ করে বের করি। এখানে দেখো a ইকুয়াল টু হচ্ছে 5, b ইকুয়াল 12, c ইকুয়াল টু 3, আর d ইকুয়াল হচ্ছে -4, তাই না? তাহলে এখন আমাদের কোনো কাজ নেই, শুধু আমাদের সূত্রটা বসাতে হবে। তাহলে দেখো a ইকুয়াল টু ac প্লাস bd, তাহলে 15 মাইনাস 48, আর নিচে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এইটা সমান নিচে আসে হচ্ছে 25, আর উপরে আসে হচ্ছে -33। এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ। একইভাবে জটিল অংশ বি ইকুয়াল টু লিখা যায় বিসি মাইনাস মানে 36 প্লাস 20 বাই 25 বা 56/25। এই তো সিম্পল। তো তোমরা যদি ক নম্বরের জন্য আসে, ক নম্বরের জন্য কিন্তু এবারে সূত্র ইউজ করা যাবে না। ক নম্বরের জন্য আসলে তোমরা লবে এবং হরে উভয় জায়গায় হরের অনুবন্ধী দিয়ে গুণ গুণ করবা, তারপরে এই প্রসেসে এসে এই যে দুইটা আলাদাভাবে ভেঙে লিখবা, জটিল অংশ বাস্তব অংশ আলাদা থাকবে। আর এমসিকিউ এর জন্য বা অ্যান্সার টেস্টের জন্য তখন আমাদের এই ফর্মুলা কাজে লাগবে। অলরাইট, তো চলো আমরা সামনে আগাই। আমরা আর্গন চিত্রে জটিল সংখ্যার অবস্থান দেখব। তো জটিল সংখ্যায় এক্স অক্ষকে বলা হয় আসলে বাস্তব অক্ষ, আর ওয়াই অক্ষকে ধরা হয়
কাল্পনিক অক্ষ বা অবাস্তব অক্ষ। ঠিক আছে, তো যদি আমাদের কোনো জটিল সংখ্যা এরকম থাকে এক্স প্লাস আই ওয়াই, তাহলে দেখো এখানে কি বাস্তব অংশ আমাদের এক্স না? আমাদের বাস্তব অংশ হচ্ছে এক্স আর কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই। তো স্বাভাবিকভাবেই আমাদের বাস্তব অংশটা ভুজ হিসেবে কাউন্ট হবে এবং অবাস্তব অংশ বা কাল্পনিক অংশটা কোটি হিসেবে কাউন্ট হবে। তো আর্গন চিত্রটা আসলে আমাদের আলটিমেটলি ওই যে কার্তেশীয় যে স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যে ছকে গেছিলাম, যে অক্ষ ব্যবস্থায় এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে আঁকাতাম, একই জিনিস। তো এইটা হচ্ছে আমাদের বাস্তব অংশ এক্স আর এটা হচ্ছে অবাস্তব অংশ ওয়াই। তো আলটিমেটলি আমরা কোনো একটা জটিল সংখ্যাকে এভাবে আর্গন চিত্রে এভাবে বসাতে পারি। তো ধরো আমাদের কোনো জটিল সংখ্যা 5 + 4i, তাহলে সেটা আসলে প্রথম চতুর্ভাগে হবে, যেহেতু বাস্তব অংশ আর অবাস্তব অংশ দুইটাই ধনাত্মক। আবার দেখা গেল কোনো সংখ্যা -5 + 4i, তাহলে সেটা দ্বিতীয় চতুর্ভাগে হবে। এই যে -5 হবে বাম দিকে আসবে, তারপর হচ্ছে 4 উপরের দিকে আসবে। তো এইভাবেই যেটা আমাদের বাস্তব অংশ থাকবে সেটা আমাদের এক্স অক্ষে কাউন্ট হবে, যেটা জটিল অংশ বা কাল্পনিক অংশ বা অবাস্তব অংশ সেটা আমাদের ওয়াই অক্ষে কাউন্ট হবে। প্লাস থাকলে ওয়াই অক্ষে ধনাত্মক দিকে যাবে আর মাইনাস থাকলে ওয়াই অক্ষে ঋণাত্মক দিকে আসবে, এইটাই। তো আর্গন চিত্র আলটিমেটলি কমপ্লেক্স চিত্র না। জটিল সংখ্যাটাকে আমরা যদি ভুজ এবং কোটি কোটি ধরি, তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে চিত্র পাবো সেটাই আসলে আর্গন চিত্র জটিল সংখ্যার ক্ষেত্রে। তো মূল বিন্দু থেকে যে দূরত্বটা, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তো আর ইকুয়াল টু পাওয়া যায় পিথাগোরাসের সূত্র অনুযায়ী √x² + y²। তো তো এবার আমরা আয়ের আরো কিছু বৈশিষ্ট্য জেনে নিই। তো আয়ের বৈশিষ্ট্যগুলা তোমরা একটু আগে খেয়াল করলে দেখো, আমরা আমাদের আই মানে কি ধরেছিলাম? আই মানে ধরেছিলাম আমরা আমাদের কাল্পনিক অংশের সহগ হিসেবে বা √-1 হিসেবে। তারপর আমরা কি পেয়েছিলাম? i² = হচ্ছে -1, i³ - i দেখানো হয়েছিল। আর i⁴ মানে কি দেখো তো? i⁴ মানে i² * i², মানে -1 * -1, আলটিমেটলি কি পাওয়া যায়? 1। তো আচ্ছা, i⁴ যদি আমরা দেখি, তাহলে দেখো এটা i⁴ * i, তাই না? তাহলে i⁴ এর মান আমরা কি 1 পাইছিলাম। তাহলে 1 * i মানে আবার i⁴ মানে আবার i⁴ * i মানে আবার i² মানে আবার -1। তো দেখো i এর ভ্যালুগুলা প্রতি 4 ধাপ পর পর পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, মানে i এর পর্যায় বা পিরিয়ড আমরা বলতে পারি 4। তো একইভাবে আমরা i+i⁴, এটা তো i, এটা -1, এটা -i, এটা আবার 1, তাহলে i-1 i+1, দেখো আলটিমেটলি কি আমরা 0 পাচ্ছি, তাই না? তাহলে i এর প্রতি 4 পর্যায়ের পর্যায়ক্রমিক ধারার মান আসলে 0 হবে। মানে তোমাদের যদি এভাবে বলা থাকে i⁴n প্লাস i⁴n+1 প্লাস i⁴n+2 প্লাস i⁴n+3, তাহলে দেখো এই চারটা কি ক্রমিক সংখ্যা না? পরপর 4 ধাপ। একইভাবে এই চারটা কিন্তু যে কোনো 4 ধাপের আমাদের সেই আয়ের পর্যায়টাকে নির্দেশ করে। তো এইগুলা সব ক্ষেত্রে ওটার মান আসলে 0 হবে। আবার যদি আয়ের জোড় ধারা থাকে, যেমন ধরো জোড় মানে কি i² প্লাস i⁴ প্লাস i⁴ প্লাস ডট ডট ডট। i² মানে আমরা দেখছিলাম কি -1, তাই না? আবার i⁴ এর মান কি দেখেছিলাম? দেখো
শুধু 1। i⁻6 এর মান আবার কি? আবার i স্কয়ার পেয়েছিলাম মানে কি আবার -1। তো যদি আমাদের ধারাটা জোড় হয়, তাই না? জোড় হলে যদি পদ সংখ্যা জোড় সংখ্যক হয় তাহলে যোগফল হবে 0, তাই না? যদি জোড় ধারা হয় এবং পদ সংখ্যা যদি জোড় সংখ্যক হয় তাহলে দেখো যে কোনো দুইটা পদের যোগফল -0 হচ্ছে। আবার যদি তিনটা পদ থাকে দেখো এই একটা নিলে -1 হতো। আমি যদি আবার নিতাম i⁻8 নিতাম তাহলে আবার হচ্ছে এখানে 1 পেতাম। তাহলে i² + i⁻4 + i⁻6 + i⁻8 এগুলো চারটার যোগফল আবার 0 হতো। কিন্তু যদি আমরা এভাবে নিতাম যে i⁻4 + i⁻6 + i⁻8 তাহলে i⁻4 এর মান পেতাম 1, i⁻6 এর মান হচ্ছে -1 আর i⁻8 এর মান হচ্ছে আচ্ছা i⁻4 এর মান হচ্ছে 1, ঠিক আছে, আবার 1, এটার মান আলটিমেটলি 1 পাচ্ছি। তো যদি আমাদের আহ ধারাগুলো পাওয়ারগুলো জোড় হয় আর যে জোড় সংখ্যক পদ থাকে তাহলে 0 হবে। যদি বিজোড় সংখ্যক পদ হয় তাহলে -1ও হতে পারে 1ও হতে পারে, সেটা তোমাদেরকে একটু ভেবে চিন্তে দেখতে হবে। পাওয়ার যদি মাইনাস হয় বিজোড় হয় i⁻1 + i⁻3 + i⁻5 এরকম হয় তাহলে একইভাবে এটা শুধু i কিউ এর মান হচ্ছে আবার -i। তাহলে দেখো এখানেও যে কোনো দুইটা পদের যোগফল আলটিমেটলি 0 হচ্ছে। কিন্তু যদি পদ সংখ্যা জোড় সংখ্যক না হয়, বিজোড় সংখ্যক হয় তাহলে অ্যান্সার -iও হতে পারে আবার iও হতে পারে, সেটা তো একটু তোমাদেরকে দেখতে হবে। কিন্তু যদি i এর পাওয়ার জোড় হয় অথবা i এর পাওয়ার বিজোড় হয় তাহলে যে কোনো দুইটা পেয়ারের যোগফল অলওয়েজ 0 হবে। দেখো আমরা একটা ধারা নিয়ে যদি কাজ করি, এখানে কিনা 1 + i, তাহলে i এর পাওয়ার 1 দিয়ে শুরু হয়েছে 1 2 3 4 এভাবে করে 202 পর্যন্ত। তাহলে আমরা কি জানি যে i এর পাওয়ার প্রতি চার আহ প্রতি চারটা ক্রমিক সংখ্যা পর পর পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে প্রতি i এর পাওয়ারের প্রতি পর্যায়ের ক্ষেত্রে তাদের যোগফলের মান কি 0 হয়। তাহলে এখানে দেখো আমাদেরকে আসলে এখানে দেখতে হবে মোট কয়টা পদ আছে, মোট পদ কয়টা। আমি যদি 1 কে বাদ দিয়ে দিই তাহলে i⁻1 2 3 4 এভাবে করে 202 পর্যন্ত, মানে কি মোট 202টা পদ, তাই না? 1 বাদে। এখন 202 কি 4 দিয়ে ভাগ যায়? দেখো তো 202 কিন্তু 4 দিয়ে ভাগ যায় না। 200কে 4 দিয়ে ভাগ দেওয়া যায়। তাহলে 202 কি আমরা যদি 4 দিয়ে ভাগ দিতে চাই তাহলে ভাগশেষ থাকে 2। মানে কি আমরা এখন যদি প্রথম দুইটা পদ বাদ দিয়ে দিই তাহলে এখানে বাকিটা কি, এই বাকি জায়গায় 200টা পদ আছে এবং এই 200টাকে 4 দিয়ে ভাগ যায়। তাহলে আলটিমেটলি এখানে প্রতিবার 4-এর পিরিয়ড আকারে অনেকগুলো পদ আছে। কয়টা পদ আছে? আচ্ছা 4-এর পিরিয়ডে আসলে 50টা পদ পাওয়া যাবে। সেই 50টা আলাদা 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 সেটের মান কি 0 হবে। তাহলে এই 200টা পদের মান কি আলটিমেটলি 0। তাহলে আমাদের এখানে কি থাকে দেখো 1 + i + i², আবার i² মান কি -1। এই -1 আর এই 1 চলে যায়, তাহলে অ্যান্সার হবে আসলে i। ঠিক আছে, তো আমরা দেখো কিভাবে করলাম। আমরা কিন্তু প্রথমে পদ সংখ্যা বের করলাম i ধরে 1 বাদ দিয়ে i⁻1 থেকে i⁻202। এই টোটাল এই ক্ষেত্রে টোটাল পদ ছিল আমাদের 202টা, কিন্তু 202টার ভিতর আমাদের 4 দিয়ে ভাগ যেত 200 পর্যন্ত আর ভাগশেষ থাকতো হচ্ছে 2। তো যেহেতু ভাগশেষ 2 তাই আমরা প্রথম থেকে দুইটা পদ বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি যে পদগুলো থাকলো সেসব পদগুলা আয়ের আহ পর্যায়ভুক্ত হলো। যেহেতু আয়ের পর্যায়ভুক্ত 4টা পরপর ক্রমিক আয়ের পাওয়ার থাকলে তাদের যোগফল 0 হয়, তাই ওই যোগফলগুলো সবগুলো 0 হয়ে গেল। আর আলটিমেটলি আমাদের বাকি থাকলো এই যে 1 + i + i²। তো চলো আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে কাজ করি। মডুলাস এবং আর্গুমেন্টের ব্যাপারটা আমাদের কিছু সরলরেখা চ্যাপ্টারের পোলার আকৃতির মতো।
দেখো, যদি যে কোনো জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে আমরা আমরা কি আরগণচিতে এভাবে এক্স ওয়াই দিয়ে লিখতে পারি সেটাকে? তো এই এক্স ওয়াই বিন্দুটা দূরত্ব মূল বিন্দু থেকে যত হবে সেটাই আসলে আমাদের মডুলাস। বাই দেখো, মডুলাস এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আর্গুমেন্ট আর্গুমেন্ট থিটা হলো এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কোণ। এখন এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে দুইভাবে কোণ হতে পারে। একটা হচ্ছে এই যে ছোট কোণটা, আর একটা এই কোণটা। তো যেটা হচ্ছে ছোট কোণ, সবচেয়ে ছোট কোণ পাওয়া যায় সেটাকে আমরা মুখ্য আর্গুমেন্ট বলে থাকি। আর যেই বড় কোণটা পাওয়া যায় সেটাকে সাধারণ আর্গুমেন্ট বা গৌণ আর্গুমেন্টও বলা হয়। তা আমরা সবসময় মুখ্য আর্গুমেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করি। এখানে দেখো, এখানে থিটা হয় আসলে এই যে এইটুকু ওয়াই আর এইটুকু এক্স, তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু যদি এটা প্রথম চতুর্ভাগে না হয়ে দ্বিতীয় চতুর্ভাগে হতো তাহলে কি হতো? আমরা কিন্তু এখানে মুখ্য আর্গুমেন্টই বের করছি শুধু, ঠিক আছে? আর গৌণ আর্গুমেন্ট বের করার জন্য কি করতে হবে? 360 থেকে বাদ দিয়ে দিতে হবে, সিম্পল। তো যদি দ্বিতীয় চতুর্ভাগে হতো তাহলে ব্যাপারটা এইরকম হতো। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে জটিল সংখ্যাটা এরকম হতো না, এক্স মাইনাস এক্স প্লাস আই ওয়াই, যেখানে বাস্তব অংশটা ঋণাত্মক হতো। তো এটা আমাদের হতো এক্স ওয়াই, এটা হতো থিটা। তা আমাদের থিটা হতো আসলে পাই মাইনাস, সরি আমাদের এটা থিটা, এটার এটা হচ্ছে অন্য একটা কোণ। থিটাটা মানে কি? এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কোণ। পরে থিটা ইকুয়াল পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো একইভাবে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা পেতাম থিটা ইকুয়াল মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এখানে মডুলাস দেওয়ার কারণ হলো প্রথম চতুর্ভাগ বাদে অন্য সব চতুর্ভাগেই ভুজ অথবা কোটি কোথাও না কোথাও ঋণাত্মক আছে। একইভাবে চতুর্থ চতুর্ভাগে থিটা হলো মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে আরেকটা টপিকের কথা বলা আছে, এটা হচ্ছে অনুবন্ধী জটিল। অনুবন্ধী জটিল জিনিসটা বোঝা খুব সহজ। যেমন কোনো জটিল সংখ্যা যদি জেড হয় এবং জেড ইকুয়াল যদি আমরা এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি, তাহলে তার অনুবন্ধী জটিল লেখার ক্ষেত্রে জেড এর উপর একটা বার দেওয়া হয়, উপর একটা দাগ দেওয়া হয় যেটাকে বলে জেড বার বা জেড অনুবন্ধী, এবং যেই কাল্পনিক অংশটা আছে, অবাস্তব অংশটা আছে, সেটা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এখানে আমরা বলতে পারবো জেড এবং জেড বার পরস্পরের অনুবন্ধী জটিল। দেখো, এখানে একটা সহজ ম্যাথ দেয়া আছে। এগুলো মেইনলি ক নম্বরে 2 মার্কের জন্য আসার জন্য ইম্পর্টেন্ট, অথবা এমসিকিউ আসে। তো এখানে আমাদের কি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল 1 প্লাস রুট 3 আই। তো আমাদের মডুলাস বের করতে হবে, আর্গুমেন্ট। মডুলাস তো বের করা সহজ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমাদের এক্স হচ্ছে 1 আর ওয়াই হচ্ছে রুট 3। তাহলে রুট 3 স্কোয়ার হচ্ছে 3, 3 প্লাস 1 4, রুট 4 হচ্ছে 2। তো মডুলাস বের হয়ে গেল। আবার থিটা হচ্ছে ট্যান ইনভার্স, যেহেতু এটা প্রথম চতুর্ভাগে ভুজ, সরি বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ দুইটা অংশই ধনাত্মক, তাহলে ওয়াই বাই এক্স ওয়াল ট্যান ইনভার্স রুট 3। আর ট্যান ইনভার্স রুট 3 মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বা পাই বাই 3 রেডিয়ান। তাহলে
মডুলাস হচ্ছে 2। আর্গুমেন্টকে সংক্ষেপে এভাবে ARGও লেখা যায়। আর্গুমেন্ট হচ্ছে π/3 বা 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো 1 প্লাস আই আর 1 মাইনাস আই এর পরম মান ও আর্গুমেন্ট নির্ণয় করো। পরম মান মানে আসলে মডুলাস। ঠিক আছে, তো 1 প্লাস আই বাই 1 মাইনাস আই, এটাকে প্রথমে আমাদের কি করতে হবে? এক্স প্লাস ওয়াই হিসাবে, এক্স প্লাস আই ওয়াই হিসাবে প্রকাশ করতে হবে, তাই না? নাহলে তো আমরা আলটিমেটলি ডিরেক্ট ভগ্নাংশ থেকে তো আমরা বাস্তব অংশ জটিল অংশ আলাদা করতে পারছি না। তো চলো আমরা আগে এটাকে আলাদা করে নিই। আমরা শর্টকাটও ইউজ করতে পারি, আবার অনুবন্ধী দিয়ে গুণ করেও করতে পারি। অনুবন্ধী দিয়ে গুণ করে দেখি, উপরে হবে 1 প্লাস আই হোল স্কোয়ার আর নিচে হবে হচ্ছে 1 মাইনাস আই 1 প্লাস আই। আর উপরে পাওয়া যাবে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, নিচে পাওয়া যাবে হচ্ছে 1 মাইনাস আই স্কোয়ার, যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়ে। তাহলে দেখো এই আই স্কোয়ার মানে -1, আর এটা মানে হচ্ছে -1। এই -1 এই 1 কেটে যায়, উপরে থাকে 2i। আবার এই আই স্কোয়ারের মান হো -1, তার নিচে থাকে 2। তাহলে আমরা লিখতে পারি 2i/2 মানে আসলে i। দেখো এটা কি সম্পূর্ণ জটিল, কারণ এটা বাস্তব অংশ শূন্য। তাই আমাদের 1 প্লাস আই বাই 1 মাইনাস আই এটাকে আসলে লিখতে পারি হচ্ছে শুধু 0 প্লাস আই, মানে x ইকুয়াল 0, y ইকুয়াল টু 1। তো আর্গন চিত্রে এটার অবস্থান কেমন দেখো, এটা কি 0, 1 বিন্দুর মতো অবস্থান হবে, তাই না? 0, 1 বিন্দুরা কোথায়? অবশ্যই y অক্ষে, এই যে 0, 1। তাহলে y অক্ষে কোনো বিন্দু অবস্থান করলে সেটা x অক্ষে ধনাত্মক দিকের সাথে কত 90 ডিগ্রি কোণ তৈরি করবে, তাই না? তাহলে আমরা আর্গুমেন্ট কত পাচ্ছি? আর্গুমেন্ট আমরা পাচ্ছি আসলে π/2, আর মডুলাস পাবো √1 স্কোয়ার প্লাস 0, মানে আসলে 1। এটাই এটাই হচ্ছে আমাদের এই সংখ্যাটা পরম মান বা মডুলাস। আমাদের আরেকটা জটিল সংখ্যা দেয়া আছে -1 প্লাস √3i, আর 1 মাইনাস √3i হলে প্রমাণ করতে হবে যে দেখো আর্গুমেন্ট অফ z1 z2, মানে আমরা z1 কে z2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা যে সংখ্যাটা পাবো, একটা জটিল সংখ্যা পাবো, সেটার আর্গুমেন্ট হবে আলাদা হবে দুইটা জটিল সংখ্যার আর্গুমেন্টের যোগফলের সমান। তো আমাদের প্রথম কাজ আসলে গুণ করা। z1 ইন্টু z2 গুণ করি। -1 প্লাস √3i -1 প্লাস √3i প্লাস √3i মাইনাস 3i স্কোয়ার। 3i স্কোয়ারকে আলটিমেটলি আমরা শুধু +3 লিখতে পারি, তাই না? আর এখানে +3 আর এখানে -1, তাহলে এটা হলো 2 -2 না, -2 না, +2। আমরা পেলাম হচ্ছে 2, আর এখানে দুইটা √3i, তাহলে 2 প্লাস 2√3i। ঠিক আছে, তো এটা আর্গুমেন্ট কত হবে? এটা আর্গুমেন্ট হবে 3i tan ইনভার্স 2√3/2 ইকুয়াল π/3 বা 60 ডিগ্রি। এবার আমরা আলাদাভাবে দুটো আর্গুমেন্ট বের করি। z1 ইকুয়াল -1 প্লাস √3i, তাহলে আর্গুমেন্ট অফ z1 কত? আর্গুমেন্ট অফ
z1 হবে, যেহেতু এটার বাস্তব অংশ ঋণাত্মক, মানে এটা আসলে দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে পাই মাইনাস টেন ইনভার্স √3, তাহলে পাই মাইনাস টেন ইনভার্স √3, টেন ইনভার্স √3 মান কত? আমাদের π/3, তাহলে এটা আমরা পাই আসলে 2π/3। আর z2 হলো 1 মাইনাস √3i, তাহলে এটার আর্গুমেন্ট হতে হবে মাইনাস টেন ইনভার্স √3, কারণ এটা আমাদের কি চতুর্থ চতুর্ভাগে, জটিল অংশের আগে ঋণাত্মক, এটা হবে মাইনাস π/3। তাহলে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 আসলে পাওয়া যায় 2π/3 থেকে π/3 বাদ দিতে হবে, আর একটা π/3 বাদ যাবে, তাহলে দেখো আলটিমেটলি আমাদের কি z1 z2 আর্গুমেন্টের সমান। এইটাই আমাদের হয়ে গেল প্রুফ। ওকে, চলো পরে আরেকটা ম্যাথ না দেখা যাক। এই জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট বের করতে হবে। তো চলো আমরা ডিরেক্ট গুণ করে ফেলি, 1 প্লাস i 1 মাইনাস i, লসাগু করে আমরা গুণ করে ফেলবো আসলে। তাহলে এটা যাবে উপরে, একবার ভেঙে লিখে ফেলি, 1 প্লাস 2i প্লাস i স্কোয়ার মাইনাস 1 প্লাস 2i মাইনাস i স্কোয়ার। তাহলে এখানে আমরা উপরে পাবো হচ্ছে এটা, এটা কেটে যাবে, আবার এই -1 এই প্লাস আর সাথে কেটে যাবে, তার উপর পাবো আমরা হচ্ছে 4i, আবার নিচে 1 প্লাস 2i প্লাস i স্কোয়ার 1 মাইনাস 2i প্লাস i স্কোয়ার। এখানে 1 আর i স্কোয়ার কেটে যায়, এখানেও 1 আর i স্কোয়ার কেটে যায়, তাহলে নিচে থাকে আসলে 2 ইন্টু মাইনাস 2i ইন্টু মাইনাস 2i, মানে 4i/4i স্কোয়ার ইকুয়াল থাকে শুধু 4 4 কেটে যায়, i স্কোয়ার মান তো -1, তো থাকে আলটিমেটলি শুধু i। এই মাইনাসের জন্য এই মাইনাস, আর i স্কোয়ার মান -1। তো যেহেতু আমরা পেলাম শুধু i, এটা কি সম্পূর্ণ জটিল, তাই না? তাহলে এটার মডুলাস হবে আসলে 1, আবার শুধু i হচ্ছে x অক্ষে ধনাত্মক দিকে 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে আর্গুমেন্ট হবে আসলে 90 ডিগ্রি বা π/2। ঠিক আছে, তো আমাদের প্রসেস একটাই, যেই জটিল সংখ্যায় দেয়া থাকুক তুমি রূপান্তর করে প্রথমে x প্লাস iy, x প্লাস iy এই ফরম্যাটে প্রকাশ করবা, তাহলে তোমরা পিওর জটিল, পিওর বাস্তব, নাকি মিশ্র জটিল সংখ্যা সব ধরনের বৈশিষ্ট্য পেয়ে যাবা। তারপর আমাদের চেনা সূত্রে মডুলাসের আর্গুমেন্ট বের করে ফেলবা, সহজ। এবার দেখো p ইকুয়াল x প্লাস iy একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে q, মানে q মানে কত আসলে x মাইনাস iy, তাই না? এটা হলে p প্লাস 3i এর মডুলাস ইকুয়াল q প্লাস 4 এর মডুলাস দ্বারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করতে বলেছে। তো চলো আমরা ইকুয়েশনটা লিখে ফেলি, p হচ্ছে x প্লাস iy আর হচ্ছে 3i আছে ইকুয়াল q প্লাস 4, q হচ্ছে আমাদের x মাইনাস iy প্লাস 4। তো আমাদের এখন কাজ হলো জটিল সংখ্যা আর জটিল অংশ
আর বাস্তব অংশ আলাদা করে ফেলা। এই যে বাস্তব অংশ হচ্ছে এক্স, জটিল অংশ হচ্ছে y+3। এখানকার বাস্তব অংশ হচ্ছে x+4 আর জটিল অংশ হচ্ছে y। তো যেহেতু মডুলাস বলেছে, মডুলাস মানে কি? বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার, আর উপরে থাকবে একটা রুট। তাহলে x² প্লাস y+3 ইকুয়াল √x+4 প্লাস y²। তো চলো আমরা দুই সাইডে রুট চলে যায়, আর আমরা যদি নিজের গুলোকে সূত্রে ভেঙে ফেলি তাহলে পাওয়া যায়, পাবো 6y+9 ইকুয়াল x² প্লাস 8x প্লাস 16 প্লাস y²। এখন খেয়াল করো, দুই সাইডেই x² আছে, দুই সাইডেই y² আছে। এগুলোকে আমরা কি এক টানে কেটে ফেলতে পারি। তাহলে আমরা এইগুলোকে যদি কেটে ফেলি তাহলে পাবো 8x, এই 6y উপরে গিয়ে হবে -6y, এপারে ছিল 16, 9টা ওইপারে গিয়ে হবে -9। 16 থেকে 9 বাদ দিলে থাকে আসলে 7 প্লাস 7 ইকুয়ালস। তো দেখো, এটা আমাদের যে সমীকরণটা পেলাম, এটা কি এক্স আর ওয়াই এর একঘাতী সমীকরণ, মানে কি এটা আলটিমেটলি আমাদের নির্দেশ করে আসলে সরল রেখা। তাহলে আমাদের নির্ণেয় সঞ্চার পথ এটা হবে সরলরেখা। দেখো আমাদের আরেকটা সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলেছে, আমরা একই প্রসেসে আগাবো। আচ্ছা, এখানে জেড এর মান দেয়া নাই, তো জেড যদি কিছু দেয়া না থাকে তাহলে আমরা সবসময় ধরে নিব হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এক্স প্লাস আই ওয়াই প্লাস 4 এর মডুলাস ইকুয়াল টু জেড বার এর দেখো জেড বার বলেছে মানে কি এক্স মাইনাস আই ওয়াই -4। তাহলে এটার জটিল বাস্তব অংশের স্কোয়ার প্লাস y² ইকুয়াল, তাই না? দেখো, মডুলাস বলতে আমরা বুঝি বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশ বা জটিল অংশের স্কোয়ার। তো আমরা রুট তুলে দিলাম, এবার সূত্রে ভাঙাই। 8x প্লাস 16 ইকুয়াল -x² মাইনাস 8x, এপাশে একটা y² হবে প্লাস 16 প্লাস y²। তাহলে এখানেও সিমিলারলি x² কেটে যায়, y² কেটে যায়। এখানে 8x ছিল, এখানে ছিল -8x, তাহলে এই পাশে এসে হবে 16x ইকুয়াল 0, বা আলটিমেটলি আমরা পাই x ইকুয়াল 0। তো এটা দ্বারা আমরা আমাদের আসলে y অক্ষ বোঝাচ্ছে। যাই হোক, আমাদের সঞ্চার পথের সমীকরণগুলো গেল। এবার দেখো, বলছে এই জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে z1 আর z2। তাহলে প্রমাণ করতে হবে যে x এর যে কোনো বাস্তব মান এই সমীকরণটাকে সিদ্ধ করে। আবার দেওয়া আছে a² প্লাস b² ইকুয়াল টু 1। তো দেখো আমরা সমীকরণটা লিখি আগে, z1 বাই z1 এর বার ইকুয়াল z2 বার। এখন আমরা z1 আর z2 এর মান বসিয়ে দিই। z1 ছিল 1 মাইনাস ix, z1 বার তাহলে হবে 1 প্লাস ix। যেহেতু অনুবন্ধী জটিলের ক্ষেত্রে শুধু i এর আগে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, ইকুয়াল z2 হচ্ছে a প্লাস ib এর বার, মানে a মাইনাস ib, a মাইনাস ib। তো চলো আমরা এটাকে প্রথমে উল্টাই দিই, 1 প্লাস ix 1 মাইনাস ix ইকুয়াল 1 বাই a মাইনাস ib। এবার আমরা করব হচ্ছে বিয়োজন যোজন, 1 প্লাস ix মাইনাস 1 প্লাস ix
1 plus ix plus 1 minus ix equal 1 minus a plus ib 1 plus a minus ib। তাহলে এখানে আমরা আলটিমেটলি কি পাই? এখানে আমরা আলটিমেটলি উপরে পাই হচ্ছে 2ix by 2 equal 1 minus a plus ib আর 1 plus a minus ib। হ্যাঁ, তো এখন আমরা এটাকে গুণ করে ফেলি। আচ্ছা, এখন আমরা ডান পাশের অংশটাকে হরের অনুবন্ধী দিয়ে হর এবং লবে গুণ করব। তাহলে ix ইকুয়াল পাওয়া যায় 1 minus a plus ib into 1 plus a plus ib আর নিচে 1 plus a minus ib into 1 plus a plus ib। ঠিক আছে, তো এরপরে আমরা উপরে গুণ করে ফেলি। 1 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 1 plus a plus ib মাইনাস a দিয়ে গুণ করলে পাওয়া যাবে মাইনাস a মাইনাস a স্কোয়ার মাইনাস iab ib দিয়ে গুণ করলে পাওয়া যাবে শুধু ib প্লাস aib প্লাস i স্কোয়ার b স্কোয়ার। নিচে পাওয়া যাবে, দেখো এটা কি a, এখানেও a মাইনাস b প্লাস b। তাহলে আমরা সরাসরি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি 1 প্লাস a স্কোয়ার মাইনাস ib স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে উপরে কিছু যদি কাটা যায়, এই যে এইটা আর এইটা কাটা যায়, আবার প্লাস এ মাইনাস এও কাটা যায়, তাহলে উপরে কি কি থাকে? আসলে উপরে এখন থাকে এই 1 থাকলো প্লাস 2টা আইবি থাকলো, এখানে আছে মাইনাস এ স্কোয়ার আর এখানে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। তো আমরা দুইটাকে যদি মাইনাস কমন নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসাবে আমরা লিখতে পারি। নিচে পাওয়া যাবে আসলে 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু আই স্কোয়ারের মান হচ্ছে -1, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, আর বি স্কোয়ার তো বি স্কোয়ারের জায়গায়। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। আমাদের বলা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আসলে 1। এখানে যদি আমরা 1 নিই, এই 1 আর এই 1 কেটে যায়, উপরে থাকে শুধু 2ib আর নিচে থাকে 1 প্লাস 2 প্লাস 2a, এই 1 এখানে একটা 1 পাবো, তাহলে 2 প্লাস 2a। তাহলে হরে আর লবে দুই জায়গাতেই 2 কেটে দেওয়া যায়, তাহলে পাওয়া যায় ib ইকুয়াল 1 প্লাস a। এটা কিসের ভ্যালু ছিল? এটা ভ্যালু ছিল ix এর ভ্যালু। এই যে এখানে বাম পক্ষে ix ছিল, এটা ইকুয়াল টু লিখা যায় ix। তাহলে অতএব x ইকুয়াল টু আমরা লিখতে পারি b বাই 1 প্লাস a। তো দেখো b এবং a দুইটাই কি বাস্তব অংশ, তাই আমরা বলতে পারি যে x এ যে কোনো বাস্তব মানের জন্য সমীকরণটা আসলে সিদ্ধ করে। চলো পরের অংশ দেখা যায়, জটিল সংখ্যার পোলার রূপ এবং অয়লার্স থিওরেম। তা জটিল সংখ্যা, যে কোনো জটিল সংখ্যা আমরা শিখেছিলাম আসলে x প্লাস আই ওয়াই, এটার মডুলাস হচ্ছে কি ছিল? 8 ছিল, আর আর্গুমেন্ট থিটা কত ছিল? আর্গুমেন্ট ছিল ধরো থিটা। ঠিক আছে, তাহলে এক্স প্লাস আই ওয়াই এর ক্ষেত্রে আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এবং এক্স ইকুয়াল টু আমাদের, দেখো যদি যে কোনো জটিল সংখ্যা এক্স ওয়াই হয়, এটা যদি আর্গুমেন্ট হয়, এটা যদি মডুলাস হয়, আর বিন্দুটা ছিল আমাদের এক্স ওয়াই, যেখানে এক্স হচ্ছে বাস্তব অংশ, ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ, এইটুকু হচ্ছে এক্স আর উলম্ব দূরত্বটুকু ওয়াই। তাহলে থিটা ইকুয়াল আসলে কি? tan ইনভার্স
ওয়াই বাই এক্স, যেটাকে আমরা এতক্ষণ আর্গুমেন্ট বলছিলাম, তাই না? তো এখানে যদি আমরা কস থিটার উপাংশটা নিই, তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা পাই এক্স বাই আর। তাহলে এক্স ইকুয়াল টু পাই আসলে আর কস থিটা। সিমিলারলি ওয়াই পাওয়া যায় আসলে আর সাইন থিটা। তাহলে দেখো, পোলার রূপ যখন আমরা লিখবো তখন এক্স ইকুয়াল টু আর কস থিটা লিখবো, আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা লিখবো, যেখানে কি থিটার পরিচয়, কি থিটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। হ্যাঁ, এরপরে আমাদের এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল আর ই টু দি পাওয়ার আই থিটা লেখা যায়, যেটা আমাদের অয়লারের থিওরেম থেকে আসে। সেখানে ই টু দি পাওয়ার আই থিটা আবার কি পাওয়া যায়, কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। এটাই হলো আমাদের জটিল সংখ্যার পোলার রূপ। তো সিকিউর জন্য পোলার রূপগুলো ভালো ইম্পর্টেন্ট। যেমন ধরো এখান থেকে এই জটিল সংখ্যাটাকে পোলার আকারে প্রকাশ করতে বলেছে। হচ্ছে ধরো এখানে দেখো, আমরা কি আবার এখানে সিমিলারলি ভগ্নাংশ হিসেবে পেলাম, তাই না? তাহলে ভগ্নাংশ হিসেবে পেলে আমাদের কাজ কি, আমরা হচ্ছে হরে এবং লবে হরের অনুবন্ধী দিয়ে গুণ দিতে পারি, অথবা শর্টকাটটা ইউজ করতে পারি, তাই না? ধরো এটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করলে এরকম একটা সংখ্যা পাই, মাইনাস হাফ প্লাস হাফ আই। তো এখানে কি এক্স ইকুয়াল টু আসলে মাইনাস হাফ আর ওয়াই ইকুয়াল টু হাফ। তাহলে থিটা আর্গুমেন্ট, কত পাওয়া যায়? আর্গুমেন্ট পাওয়া যায় পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আবার ওয়াই আর এক্স তো একই, তাই না? তাহলে এটা হবে আসলে পাই মাইনাস ট্যান ইনভার্স 1, বা পাই মাইনাস পাই বাই 4, বা 3 পাই বাই 4, তাই না? তাহলে দেখো, আচ্ছা 3 পাই বাই 4 তো পেলাম। এবার আমরা কি মডুলাস পেতে হবে, মডুলাস আমাদের দরকার, মডুলাস আর। আর কত ছিল? আর হচ্ছে রুট ওভার হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার। তাহলে মডুলাস আমরা পাই আসলে 1/4 প্লাস 1/4 রুট। এটা হয়েছে নিচে, এখানে হয় আসলে 2/4, মানে 2/4 মানে হাফ, আর হাফ মানে আসলে হাফের উপর রুট আছে একটা, 1/√2। তাহলে এটা হয়ে গেল আমাদের মডুলাস। দেখো আমরা আগের সাইডে কি দেখলাম, পোলার আকারের ক্ষেত্রে পোলার আকার হলো আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। এখন আমরা লিখতে পারি 1 + 2i বাই 1 - 3i ইকুয়াল আর কস থিটা মানে 1/√2 cos 3π/4 প্লাস i 1/√2 সাইন 3π/4। এটাই হলো আমাদের ওই জটিল সংখ্যাটার পোলার রূপ, পোলার ফর্ম। এবার দেখো, জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা যদি হয়, তাহলে Z⁻8, Z⁻6, Z⁻4 প্লাস Z² + 1 এটার মান বের করতে হবে। তো এখানে কোশ্চেনে মিসিং ছিল হচ্ছে থিটা হতে হবে 45 আর আর হচ্ছে 1। তাহলে জেড ইকুয়াল টু কি লেখা যায়, দেখো আর হচ্ছে 1 মানে cos 45 প্লাস আই সাইন 45, মানে 1/√2 প্লাস আই 1/√2। এটাকে আমরা এখন স্কোয়ার করি। স্কোয়ার করলে কি পাওয়া যায়? স্কোয়ার করলে পাওয়া যায় 1/2 প্লাস 2 × 1/√2 × 1/√2
2 ইন্টু আই প্লাস আই স্কোয়ার। যেহেতু আই স্কোয়ার মান -1, তাই এটা আলটিমেটলি, এই চিহ্নটা আলটিমেটলি মাইনাস হয়ে যাবে। এই মাইনাস হাফ আর এই প্লাস হাফ কেটে যাবে। এখানে 2 আছে, নিচেও থাকে হচ্ছে 2, তাহলে এটা অ্যান্সার আলটিমেটলি হবে কত? আই। তাহলে জেড স্কোয়ার হচ্ছে আই, তাই না? তাহলে জেড পাওয়ার 4 হবে আই স্কোয়ার মানে হচ্ছে -1। জেড পাওয়ার 6 হবে, জেড পাওয়ার 6 কত হবে বলতো? জেড পাওয়ার 6 হবে কি? জেড স্কোয়ারের কিউব না? তাহলে জেড স্কোয়ার কিউব মানে কি? আই কিউব। আই কিউব এর ভ্যালু কত? -আই। হ্যাঁ, তো আর কি লাগবে আমাদের? জেড পাওয়ার 8। জেড পাওয়ার 8 আবার জেড পাওয়ার 4 এর স্কোয়ার, তাই না? জেড পাওয়ার 4 এর স্কোয়ার মানে কত? -1 স্কোয়ার মানে আসলে 1। তো যাক, আমরা কি কি পেলাম এখন লিখে ফেলি। জেড পাওয়ার 8 প্লাস জেড পাওয়ার 6 প্লাস জেড পাওয়ার 4 প্লাস জেড স্কোয়ার প্লাস 1। এবার আমরা যে যে মানগুলো পেলাম ওই মানগুলো ওখানে বসাই দিলে আসলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো, এটাই করলে আমরা পেয়েছি 1। জেড পাওয়ার 6 এর মান পেয়েছি -আই। জেড পাওয়ার 4 এর মান পেয়েছি আবার -1। জেড স্কোয়ার মান পেয়েছি আই। আবার এখানে ছিল একটা 1। দেখো, এই 1 এই -1 কেটে যায়, -আই কেটে যায়, অ্যান্সার হয় আসলে 1। ঠিক আছে, ওকে। এবার দেখো, জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা হলে প্রমাণ করতে হবে যে আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস অফ আর্গুমেন্ট অফ জেড। তাহলে আর্গুমেন্ট অফ জেড কত? এখানে আমাদের যদি দেয়া নাই, তাহলে জেড ইকুয়াল টু আসলে এক্স প্লাস আই ওয়াই ধরে নেওয়া যায়। তো জেড স্কোয়ার করি চলো। আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস 2 আর কস থিটা ইন্টু আই আর সাইন থিটা প্লাস আই স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো আমি আর স্কোয়ার কমন নিই এখানে, তাহলে এটা থেকে কজ স্কোয়ার থিটা। আর এখানে দেখো, আই স্কোয়ার মান আসলে কি -1, তাহলে ওই পদটা আসলে কি? মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো যেহেতু আর স্কোয়ার কমন নিয়েছি, তাহলে শুধু মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। প্লাস দেখো, এখানেও আবার আর আছে, আই নিলাম আর স্কোয়ার নিলাম, তারপর কি বাকি থাকে? 2 কস থিটা সাইন থিটা। 2 সাইন থিটা কস থিটা মান কি? সাইন 2 থিটা, তাই না? সাইন 2 থিটা। আবার এখানে দেখো, কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, এখানে এটাকে লেখা যায় আসলে কস 2 থিটা প্লাস আই আর স্কোয়ার সাইন 2 থিটা। আর আমরা আর্গুমেন্ট কি জানি? তাহলে আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার ইকুয়াল tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না? তাহলে এখানে ওয়াই কত ছিল? আর স্কোয়ার সাইন 2 থিটা, আর স্কোয়ার সাইন 2 থিটা, আর এক্স ছিল আসলে আর স্কোয়ার কস 2 থিটা। তাহলে এটাকে লেখা যায়, আলহামদুলিল্লাহ, এটাকে লেখা যায়, দেখো আর স্কোয়ার আর স্কোয়ার কেটে যায়, এখানে থাকে হচ্ছে tan 2 থিটা। তো tan ইনভার্স tan 2 থিটা মানে আসলে 2 থিটা। এটা আসলে আমাদের জেড স্কোয়ার আর্গুমেন্ট। আর জেড এর আর্গুমেন্ট কত? জেড ইকুয়াল তো দেয়া আছে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। তাহলে অতএব আর্গুমেন্ট অফ জেড বা টুয়াইস আর্গুমেন্ট অফ জেড লিখি, তাহলে 2 tan ইনভার্স আর সাইন থিটা বাই আর কস থিটা। এখন আর আর কেটে যায়, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে tan থিটা, তাহলে 2 tan ইনভার্স tan থিটা মানে দেখো 2 থিটা। দেখো,
এই দেখো 2 থিটা, যেটা আমাদের আর্গুমেন্ট অফ জেড এর দ্বিগুণ, আর 2 থিটা হলো এখানে আমাদের জেড স্কোয়ারের আর্গুমেন্ট, দুইটা সমান। তো আমাদের প্রমাণ আসলে ডান। দেখো জটিল সংখ্যার ঘূর্ণন, একটা জিনিস খেয়াল করো, আমরা যদি যে কোনো একটা সংখ্যা নিই 1 1, তাহলে আমরা বিন্দু যদি বসাই 1 0, মানে কি এটা আমাদের সম্পূর্ণ বাস্তব সংখ্যা, তাই আমাদের জটিল অংশের মান 0, তাহলে 1 0 এখানে হবে। আর 1 কিন্তু যদি আমরা আই দিয়ে গুণ দিই তাহলে কি হবে, শুধু আই, শুধু আই এর আবার কি আইগন চিতে পজিশন কত, 0 1 বিন্দুতে, তাই না? 0 1, দেখো 0 1 এখানে, তাহলে আমরা 1 কে আই দিয়ে গুণ দিলাম। আবার আর্গুমেন্ট অফ আই কত দেখেছিলাম, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি। তাহলে আমরা 1 কে আই দিলাম, তাই দেখো এটা 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে, অর্থাৎ Z1 কে Z2 দ্বারা গুণ করলে Z1 সংখ্যাটি Z2 এর আর্গুমেন্ট এর সমান কোণে ঘুরে যায়। অর্থাৎ যেটা দিয়ে আমরা গুণ দিব তার আর্গুমেন্ট যত হবে তত কোণে ঘুরে যাবে। এখন আমরা যদি আই দিয়ে গুণ দিতে থাকি তাহলে সবসময় দেখো 90 ডিগ্রি কোণে ঘুরে, এবং এটাকে আবার আই দিয়ে গুণ দাও, আমরা কি পেয়েছিলাম, আই পাইছিলাম। আবার আই দিয়ে গুণ করলে কি হবে, -1, দেখো -1 এখানে। আবার আই দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, -i, দেখো -i এখানে। তার মানে কি আই দিয়ে গুণ করা মানে সবসময় 90 ডিগ্রি কোনো আর্গুমেন্ট ঘুরতে থাকবে। চলো আমাদের নতুন আরেকটা টপিক নিই, সেটা হচ্ছে বর্গমূল নির্ণয়। তো আমাদের অনেক সময় আহ বর্গ, যে কোনো জটিল সংখ্যা দেওয়া থাকে, যেমন 5 + 3i, যে কোনো জটিল সংখ্যা দেওয়া থাকলো, বললো যে এটা বর্গমূল বের করতে হবে। তো বর্গমূল বের করার ক্ষেত্রে দুইটা স্টেপ আছে। প্রথম স্টেপ হলো যার বর্গমূল বের করতে বলবে, তার 5 + 3i, 5 + 3i = x + iy ধরে নিতে হবে। যে কোনো যেটা বর্গমূল বের করতে বলবে সেটা বর্গমূল আমরা চলক ধরে নিব। তারপরে এটার স্কোয়ার করে বাস্তব অংশ জটিল অংশ আলাদা করে আমাদের বর্গমূল বের করা যায়। তো আমাদের যদি ওই প্রসেসে বর্গমূল বের করি, দেখো -7 + 24i বর্গমূল বের করতে হবে। তো ধরি x + iy এটাই আমাদের বর্গমূল, তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে দিই, -7 + 24i। তাহলে আবার রুট তোলার জন্য দুই পাশে স্কোয়ার করে দিই, তাহলে x² + 2xy i + i² y² = -7 + 24i। তাহলে x² - y², এটা আমাদের একটি বাস্তব অংশ, প্লাস 2xi xyi = -7 + 24i। তাহলে দেখো এটার বাস্তব অংশের সমান হবে, কাল্পনিক অংশের সমান হবে। তাহলে অতএব লেখা যায় x² - y² আসলে -7, আর একই সাথে x 2xy আসলে 24, বা xy আসলে 12। ঠিক আছে, দেখো এখন এটাকে আমরা বর্গ করি, x² - y² আসলে 49। তো এটাকে আবার লেখা যায় x² + y² হোল স্কোয়ার -4x² y² = 49। তো 4x² y² এর ভ্যালু কত হবে, x² y² হলো 144, আর 4x² y² হবে 144 × 4 576। তাহলে দেখো, তাহলে x² + y² হোল স্কোয়ার = 49 +
4x² y² মানে কত? 576। তার সাথে 49 যোগ করি, 625 হয়। 625 কি 25 স্কোয়ার, তাই না? তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গমূল বের করি তাহলে এটা পাওয়া যায় √625 বা 25। এটাকে দিলাম 2, এটাকে দিলাম হচ্ছে 1। তাহলে এই দুইটা যদি যোগ করি 1 + 2, তাহলে পাওয়া যায় 2x² = 16। না 16 না, 25 - 7, 18 পাওয়া যায় আসলে, 18। তাহলে x² = 9 আর x = ±3। তাহলে y কত হবে? দেখো এখানে এখানে যদি আমরা x এর ভ্যালু বসিয়ে দিই তাহলে তো y এর ভ্যালু পাওয়া যায়। y পাওয়া যাবে আসলে 2xy = 24, xy = 12, y = 12/x। তাহলে অতএব y = আসলে ±4। তাহলে দেখো এখানে যদি আমরা x আর y এর ভ্যালু বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা বর্গমূল পেয়ে যাচ্ছি। তাহলে বর্গমূল -7 + 24i, এটা ইকুয়াল টু লেখা যায় ±3 + 4i। এটাই অ্যান্সার, ঠিক আছে? তো বর্গমূল বের করার আরেকটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটা একটু শর্ট আগেরটার চেয়ে। আগেরটা যদি ব্রড বা অনেক ক্যালকুলেশন জড়িয়ে লাগতে পারে। তো দেখো প্রথম স্টেপ হলো যেখানে i থাকবে সেখানে 2 আনতে হবে। কেন আনতে হবে? কারণ যে কোনো জটিল সংখ্যা যদি আমরা বর্গ করি তাহলে x² + 2ixy। দেখো এখানে কিন্তু সবসময় যে দুইটা পদকে আমরা বর্গ করছি, পরের পদের যোগফল বর্গ করছি, তাদের সাথে 2i গুণ হিসেবে থাকে। যেখানে i থাকবে ওখানে আমাদের 2 আনতে হবে, তাহলে 2 × 6i লেখা যায়। এবার দেখো 2 এর সাথে যা থাকবে তাকে দুইটি উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে 6 কে আমরা কি 3 × 2 লিখতে পারি, 6 কে আমরা 3 × 2 লিখতে পারি, যেন এদের যোগফল বাস্তব হয়। এদের বাস্তব অংশে যদি পজিটিভ হয় তবে এখানে কি বাস্তব অংশ নেগেটিভ, তাই না? তাহলে আমরা কি বড় উৎপাদক সাথে i নিব। তাহলে বড় উৎপাদক হচ্ছে 3, তাহলে 3i এর সাথে i নিব, আর এখানে লিখবো হচ্ছে 2², 4 - 9। তাহলে দেখো কি লেখা যায়, এখানে কি হলো তাহলে 2² + 2 × 2 × 3i + 3i²। তাহলে দেখো এটা কি a + b হোল স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে গেল না? তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় 2 + 3i²। ঠিক আছে? এখন এখানে যদি +5 থাকতো তাহলে আমরা কি এই আইটা 2 এর সাথে নিতাম। ওকে, তাহলে আমরা এভাবে আসলে বর্গমূল বের করতে পারি। আর এমসিকিউ এর জন্য বা অ্যান্সার চেক করার জন্য বর্গমূল বের করার একটা শর্টকাট আছে। তো যে কোনো জটিল সংখ্যা যদি a + ib হয়, যেটার বর্গমূল আমাদের বের করতে হবে, তাহলে সেটার বর্গমূল হবে +-1/√2 ইন্টু, এই দেখো √r+a। আর মানে কি? আর মানে হচ্ছে মডুলাস, আর মানে হচ্ছে মডুলাস, আর এ হচ্ছে বাস্তব অংশ। এখন এটা যদি a + ib হয় তাহলে এখানে প্লাস চিহ্ন নিতে হবে। যদি a - ib হয় তাহলে আমাদের সূত্রেও মাইনাস বসবে। আর এখানে দেখো একবার মডুলাস প্লাস বাস্তব সংখ্যা আর একবার মডুলাস মাইনাস বাস্তব সংখ্যা, তাহলে আমাদের এটাও চলে গেল। i এর বর্গমূল বের করতে হবে। তাহলে i = আমরা কি লিখতে পারি, 1/2 × 2i লিখতে পারি। তো আমরা এখানে 1/2 × 2 × 1/2 × i
এটা লেখার পর আমরা লিখতে পারি আসলে এখানে হাফ আছে তাই না? আবার হাফ মানে কি? হাফ ইকুয়াল টু হ্যাঁ, আমাদের আয়ের বর্গমূল বের করতে হবে। আমরা হাফটা আসলে কমন নিয়ে নিই, তাহলে ভিতর থাকে হচ্ছে শুধু 2i। তাহলে 2i, 2 এর সাথে কি 1 1 আর 1 গুণ হিসাবে আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস লিখতে পারি হচ্ছে i স্কোয়ার, তাই না? i স্কোয়ার মানে -1, এই -1 আর এই 1 কেটে যায়, তাহলে আলটিমেটলি কি ভিতরে আমাদের 2ই থাকে। তাহলে আমাদের i ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস i হোল স্কোয়ার। তাহলে i ইকুয়াল টু আমরা লিখতে পারছি আসলে 1 প্লাস হাফ 1 প্লাস i হোল স্কোয়ার। তাহলে অতএব রুট i ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? প্লাস মাইনাস 1/2 1 প্লাস i 1/√2। ঠিক আছে, এই ভ্যালুটা তোমরা এমসিকিউ বা অন্য কোথাও সহজে ইউজ করার জন্য মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, দেখো আরেকটা বর্গমূল বের করতে পারছে 5 - 12i। এটা তো নিজেরা ট্রাই করলেই পারবা। হয় হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি হোল স্কোয়ার ওই সূত্রের মতো করে করবা, যেখানে i থাকে সেখানে 2 নিতে হয়, অথবা √5 - 12i ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এইভাবে করবা। সৃজনশীলে খ বা গয় মার্কের জন্য, গয় নম্বর আসার জন্য এই প্রসেসে করাই এনাফ। চলো আমরা ঘনমূল এর নির্ণয়ে আসি। তো ঘনমূল কখন হয়? যখন কি কোন সমীকরণের ম্যাক্সিমাম ঘাত 3 থাকে, এটাই তো ঘনমূল, তাই না? আর যদি ঘাত 3 থাকে তাহলে আমরা কি মূলও 3টা পাই। তো এককের ঘনমূল এটা খুবই ইম্পর্টেন্ট ক নম্বরে আসার জন্য। অনেক সময় এককের ঘনমূল বের করতে দেয়, অথবা ঘনমূল সংক্রান্ত যেই ম্যাথগুলো আছে সবগুলোতে আমাদের এককের ঘনমূলের যে ওমেগা ওমেগা স্কোয়ার এগুলো আমরা ইউজ করি। তো তাহলে এককের ঘনমূল মানে কি? কিউব √1, এটাকে আমরা এক্স ধরে নিলাম, তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব -1 ইকুয়াল 0, এক্স -1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। তো আর এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স এর ভ্যালু হচ্ছে একটা 1, অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। এখানে এক্স ইকুয়ালটা আমরা পাই -1 প্লাস -√3 বাই হচ্ছে 2। তো এই যে কোনো একটাকে ধরো -1 প্লাস √3/2 যদি আমরা ওমেগা বলি, তাহলে আর আরেকটাকে আমরা কি বলি? তো প্লাস হবে, এটা হবে মাইনাস এটাকে বলি আমরা ওমেগা স্কোয়ার। হ্যাঁ, তো এখান থেকে আমরা পাই 1 প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু পাই আসলে 0, এটা একটা পাই। আবার পাই যে ওমেগা কিউবের মান আসলে 1। এই ভ্যালুগুলো আমরা এই যে এটাই যোগ বিয়োগ গুণ ভাগ করে এই দুইটা ভ্যালু পাই। এই দুইটা ভ্যালু আমাদের এখন মানে সব রকম ম্যাথে আসলে ইউজ করা লাগে। তো দেখো এককের একটি কাল্পনিক ঘনমূল বলা আছে ওমেগা, তাহলে দেখাতে হবে যে এটা ইকুয়াল টু 64। তাহলে 1 প্লাস আমরা বাম পক্ষ লিখে ফেলি 3/ওমেগা or 6 ইকুয়াল ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 3/ওমেগা পাওয়ার 6। দেখো আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল আমরা 0 লিখতে পারি, তাই না? তাহলে ওমেগা প্লাস ওমেগা ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি -1 লিখতে পারি। তাহলে আমরা -1 লিখি, -1 প্লাস 3/ওমেগা
ওমেগা পাওয়ার 6। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে কি 2 পাওয়ার 6 আর নিচে হচ্ছে ওমেগা পাওয়ার 6 বা 2 পাওয়ার 6 বাই ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, তাই না? আর ওমেগা কিউব মানে কত? 1। এটা অ্যান্সার 2 পাওয়ার 6 বা 64। এটাই প্রমাণ করতে বলছে। এটা আমাদের শেষ। নেক্সট ম্যাথে দেখো, নেক্সট ম্যাথে আমাদের বলেছে কিউব রুট এ, মানে আমাদের এ প্লাস আই বি ইকুয়াল, এবার আমরা কিউব করে দিই, তাহলে কিউব রুটে উঠে যায়, পি কিউব প্লাস আই কিউব কিউ কিউব প্লাস 3p স্কোয়ার আই কিউ কিউ প্লাস 3i কিউ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে লেখা যায় আবার আই কিউবের মান কত? আই স্কোয়ার ইন্টু আই, মানে কি মাইনাস আই। তাহলে পি কিউব, এখানে কি এবার আই স্কোয়ার মান -1 মাইনাস 3p কিউ স্কোয়ার, তাহলে লেখা যায় মাইনাস আই কিউ কিউ প্লাস 3p স্কোয়ার কিউ আই, বা পি কিউ মাইনাস 3p কিউ স্কোয়ার মাইনাস, যদি আমরা আই কমন নিই তাহলে কিউ কিউ মাইনাস 3p স্কোয়ার কিউ। ঠিক আছে, এখানে কি বাস্তব অংশ কি আমরা এ ধরছিলাম, তাই না? আর বাস্তব অংশ পেয়েছি আমরা পি কিউ মাইনাস 3p কিউ স্কোয়ার। তাহলে এই ইকুয়াল টু আমরা লিখতে পারি পি কিউ মাইনাস 3p কিউ স্কোয়ার। আমরা দেখো কোশ্চেনে কি চেয়েছে, এখানে আছে a বাই পি, এখানে পি দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে অতএব a বাই পি ইকুয়াল পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। ঠিক আছে, একইভাবে তারপরে অংশ বি, এটা তাই না, কিউ কিউব, আচ্ছা একটা মাইনাস আছে, মাইনাস কিউ কিউ প্লাস 3p স্কোয়ার কিউ, তাহলে বি ইকুয়াল, আচ্ছা বি বাই কিউ, এখানে এখানে আমাদের কি বি কে কিউ দিয়ে ভাগ দিয়েছে, তাই আমরা এখানে বি কে কিউ দিয়ে ভাগ দিয়ে দিব, এখানে পাওয়া যাবে 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন অতএব এ বাই পি মাইনাস বি বাই কিউ, এটা থেকে এটা বাদ দিব, তাহলে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে পাওয়া যায় আসলে -2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটাকে আমাদের প্রমাণ করতে বলেছিল, So, আমাদের এটাও প্রমাণ হয়ে গেল। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, দেখো এক্স ইকুয়াল টু কি, 2x ইকুয়াল -1 প্লাস, হ্যাঁ তাহলে এক্স ইকুয়াল টু কি, দেখো আমরা যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই, -1 প্লাস 2। এইবার দেখো এই ভ্যালুটা কিসের মতো দেখতে, এটা আমাদের কি ওমেগার মতো দেখতে না? আবার দেখো এইভাবে 2y বলা আছে আমাদের -1 মাইনাস √3, তাহলে y ইকুয়াল টু -1 মাইনাস √3 কিউব, সরি কিউব রুট, সরি স্কোয়ার রুট, এখানে 2। দেখো এটা আবার দেখতে কিসের মতো, ওমেগা স্কোয়ারের মতো। তো আলটিমেটলি আমাদের 3x⁴ মানে কি, মানে কি এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু ওমেগা পাচ্ছি আর ওয়াই ইকুয়াল টু ওমেগা স্কোয়ার পাচ্ছি। তাহলে 3x⁴, এটা মানে আসলে কি 3 × ω⁴। আসলে এখানে এভাবে ওমেগা ওমেগা স্কোয়ার মান বসালে ইজিলি সলিউশন চলে আসবে। এবার দেখো দেখাতে হবে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার কিউব প্লাস, আচ্ছা ধরো এটা সলভ করার জন্য আমরা এটাকে কিছু একটা ধরে ফেলি, এক্স ধরে ফেলি, আর এটাকে ওয়াই ধরি। ঠিক আছে, তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমাদের চেনা সূত্র অনুযায়ী এক্স প্লাস ওয়াই এভাবে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।
তো এক্স এ কিউ প্লাস বি কিউবের সূত্র ফেললাম। এবার এইটাকে এটার মতো রেখে, হ্যাঁ, এখানে কি দেখো মাইনাস চিহ্ন আছে না, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 = 0, তাই না? তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হবে আসলে -1। যেহেতু আমাদের এখানে -1 আছে, আমরা -1 ভ্যালুটা বসিয়ে দিই। এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার =0 তাহলে এক্স প্লাস ওয়াই পাওয়া যায় এক্স স্কোয়ার প্লাস ওমেগা এক্স প্লাস ওমেগা এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা কিউব। ওমেগা কিউব লিখলাম কারণ ওমেগা কিউ এর মান আসলে 1, আর এখানে কি ওয়াই স্কোয়ার সহগ 1 আছে। তো দেখো এবার আমরা যদি লিখি এক্স প্লাস ওয়াই, এখানে এক্স কমন নিই, তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা হয়। আর এখানে ওমেগা স্কোয়ার ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই ওমেগা হয় =0। তাহলে আমরা এখানে উৎপাদক হিসেবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, আবার কি এক্স প্লাস ওয়াই ওমেগা =0। এখন যেহেতু তিনটা আলাদা উৎপাদক, এর গুণফল 0, মানে কি এটাও এই সমীকরণের উৎপাদক, এটাও এই সমীকরণের উৎপাদক, এক্স প্লাস ওয়াই সমীকরণের একটা উৎপাদক। তো আমরা মিডের উৎপাদকটা নিই, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। তাহলে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই এটা হচ্ছে 0, যেহেতু এটা এই সমীকরণের একটা উৎপাদক। এখন এক্স প্লাস এক্স আর ওয়াই এর মানটা আমরা বসিয়ে দিই। তাহলে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই এর সাথে ওমেগা স্কোয়ার গুণ, তাহলে এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা পাওয়ার 4 প্লাস সি ওমেগা কিউব =0। এখন এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এ যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার পাওয়া যায়, প্লাস সি যদি কমন নিই এখানে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব পাওয়া যায়। তাহলে এ বি এ আর সি চলে গেল, এবার আসে বি। বি এর ভ্যালু আসলে আমি বি যদি কমন নিই তাহলে পাওয়া যায় ওমেগা প্লাস ওমেগা পাওয়ার 4। ওমেগা পাওয়ার 4 মানে কি ওমেগা কিউব ইন্টু 1, সরি ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউবের ভ্যালু আবার 1, ওমেগা কিউব হচ্ছে 1, তাহলে ওমেগা 4 আসলে ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে আসলে ওমেগা, বি ওমেগা প্লাস ওমেগা। এবার দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু মাইনাস ওমেগা হবে, তাই না? তাহলে মাইনাস এ ওমেগা প্লাস এখানেও কি আসলে 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে না, যেহেতু ওমেগা কিউবের মান 1, তাহলে এখানেও আসলে হবে মাইনাস সি ওমেগা প্লাস 2b =0। তাহলে আসলে 2b ওমেগা, হ্যাঁ, তাহলে সব জায়গা থেকে ওমেগা কেটে দেওয়া যায়, তাহলে 2b লেখা যায় a প্লাস সি। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের সরলরেখা চ্যাপ্টারের ক্লাস আজ পর্যন্ত এইটুকুই। সরি, জটিল সংখ্যা চ্যাপ্টারের ক্লাস আজ পর্যন্ত এইটুকুই। জটিল সংখ্যার ক্ষেত্রে আমাদের মেইনলি মনে রাখতে হবে কনসেপ্টগুলো। তো এর আগে আমাদের যে আয় সংক্রান্ত কনসেপ্ট ছিল, বর্গমূল নির্ণয় সংক্রান্ত ছিল, বিভিন্ন শর্টকাট ছিল, ওইগুলো আমরা এমসিকিউ সিকিউ সব জায়গায় ইউজ করতে পারি কম বেশি। কিন্তু এই যে ওমেগা সংক্রান্ত যে ম্যাথগুলা, এই ম্যাথগুলোর ক্ষেত্রে একটু বেশি প্র্যাকটিস করতে হবে, যেহেতু আমাদের কিন্তু
এক্স্যাক্টলি অন্য ক্ষেত্রে সবগুলো স্টেপ অলমোস্ট সিমিলার, বা তুমি আলটিমেটলি কিছু দূর করলে বুঝতে পারবে তোমাকে কোথায় কোন দিকে যেতে হবে। কিন্তু ওমেগা রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলা স্টেপ গুলা নির্দিষ্ট, এগুলো অন্য স্টেপে আগালে দেয়ার চান্স খুবই কম। তো ওমেগা সংক্রান্ত এগুলো আর একটু বেশি প্র্যাকটিস করতে হবে, বোর্ড প্রশ্ন হোক বা বইয়ের প্রশ্ন হোক, বেশি প্র্যাকটিস করতে হবে। তো আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম।